মীর জাফরের বাড়ি। এই কবরটা হচ্ছে মীর জাফরের কবর। এটাই হচ্ছে হাজারদুয়ারি। ইতিহাস যত পুরনো হয় তার গুরুত্ব তত বেড়ে যায়। এই মাটিতে কান পাতলে এখনো শোনা যায় অশ্বারোহী সৈন্যদলের বিরাট দাপাদাপি। অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে এই মুর্শিদাবাদের আগের নাম ছিল, শিলান্যাস করে দিয়েছেন বাবরি মসজিদের। কি বাবরি মসজিদে এসে এখানে এলে? হ্যাঁ, নসিপুর রাজবাড়ি, কাটরা মসজিদ। শীত পড়তেই মানুষের ভিড় দেখুন। বেশ বড় একটা খাট রয়েছে। গুড মর্নিং। শীত কিন্তু ভালোই পড়েছে, আর এই শীতে একদিনের ট্যুর করতেই হবে। একদিনের ট্যুরে আজকে আমি যাব মুর্শিদাবাদে। তাই কথা কম কাজ বেশি। এই ব্যাগ কাঁধে নিয়ে স্টেশনে হাঁটি। কুয়াশা মাখা শীতের সকালে একাই রওনা হয়েছি মুর্শিদাবাদে। কলকাতা স্টেশন থেকে সকাল 6:50 হাজারদুয়ারি ধরে সকাল 10:20 মুর্শিদাবাদে পৌঁছানো ভালো হবে। আর যারা বনগাঁ রানাঘাট বা কৃষ্ণনগর থেকে যাবেন, রানাঘাট থেকে সকাল 7টা লালগোলা ধরা আরও ভালো হবে, যা সকাল 9:25 মুর্শিদাবাদ পৌঁছে দেয়। এখন ট্রেনটি এসে দাঁড়ালো পলাশি। 1757 সাল এখানে এই পলাশির যুদ্ধ হয়েছিল। এই যে আমাদের লোকো পাইলট দাদা দাঁড়িয়ে আছেন। কখন ছাড়বে এটা? আরে আগের গাড়িটা লেট চলছে। ড্রামে রয়েছে গুড়, আর এই গুড় এই মুর্শিদাবাদের বিখ্যাত। এই ভাই এই যে গুড় বিক্রি করছে। কত করে কেজি ভাই গুড়? 300 টাকা কেজি। 300? হ্যাঁ। রেজিনগর। অলরেডি আপনারা খবর পেয়ে গেছেন, এই রেজিনগরে এবং বেলডাঙ্গার মাঝামাঝি শিলান্যাস করে দিয়েছেন বাবরি মসজিদের মাননীয় হুমায়ুন কবির। তো জানি না যদি সেটা কমপ্লিট হয় তো এখানে মানে লোকে লোকারণ্য হয়ে যাবে আর কিছুদিন পরে। এই হচ্ছে সেই মাঠ। এই মাঠের ওই সামনে রয়েছে, ওখানেই হবে বাবরি মসজিদ বেলডাঙ্গা। মোটামুটি মানুষ এখন কিছু খেতে পাক আর না পাক, ধর্মের বেলায় সবই ঠিক আছে। মানে একই সঙ্গে যেমন এই বেলডাঙ্গা থেকে মাঠের ভেতর বাবরি মসজিদে শিলান্যাস হলো, তেমনি এখানে রাম মন্দিরেও শিলান্যাস হবে। ট্রেন ছাড়লো কাশিমবাজার, আর এই কাশিমবাজারের পরেই লালবাগ মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ঢুকে গেল, মুর্শিদাবাদ। অবশেষে নেমে বললাম নবাবের শহর মুর্শিদাবাদে। চলো। এই মুর্শিদাবাদের আগের নাম ছিল মুকশাসাবাদ, পরে অবশ্য লোকমুখে সেটা হয় মুকশাদাবাদ, আর সেখান থেকেই পরে মুর্শিদ কুলি খায়ের নাম দেন মুর্শিদাবাদ। এই দেখো হাজারদুয়ারি 10 টাকা, এখান থেকে বলে যাচ্ছে এরা। হাজারদুয়ারি কত? হাজারদুয়ারি গেলে 10 টাকা করে ভাড়া। ঘোড়ার গাড়িও 10 টাকা, টোটোও 10 টাকা। 9939177676। কি নাম আপনার? মিনারুল শেখ। উনি কিন্তু ঘোড়ার গাড়িতে ঘোরাবে। এই যে ঘোড়ার গাড়ি রয়েছে, এইটা 1200 টাকায় আপনাকে পুরো 14টা পয়েন্ট ঘোরাবে। স্টেশনের বাইরে থেকে আমি এই টোটো নেব। টোটো আপনারা এখান থেকে রিজার্ভ করতে পারেন। একবারে হাজারদুয়ারি সহ যা যা কিছু ঘোরার আছে না, ঘুরে টুরে একেবারে সন্ধ্যার আগে আপনাকে স্টেশনে নামিয়ে দেবে। আমার নাম রিঙ্কু হোসেন। আচ্ছা, এখানে টোটাল ঘুরিয়ে দেখাতে কত নিচ্ছেন? টোটাল অল প্যাকেজ এপারে যা আছে 680 টাকা, এর ভিতরে পার্কিং মার্কিং সহ সব। হাজারদুয়ারিতে সময় লাগবে, দাঁড়াবে তো? হ্যাঁ হ্যাঁ, হাজারদুয়ারি অবশ্যই জানাবো। খাওয়া দাওয়ার জন্য যে সময় লাগে সব 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 অল ready? প্যাকেজ সব সব। আচ্ছা আচ্ছা, নাম্বারটা বলে দাও। 7001946504। আর আসলে এখানে যারা আছেন গাইডের কাজ ওনারা অনেকটাই করে দেবেন। থ্যাংক ইউ। এবার বলি, এই যে নামার পর আমি টোটো নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি এখন হাজারদুয়ারি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে নামলে অবশ্যই আপনার দরকার হোটেলের। হোটেল আপনি কোথায় নেবেন? অবশ্যই হাজারদুয়ারির আশপাশে নেবেন। সেখানে কি হোটেল আছে সেটাও গিয়ে দেখাচ্ছি। এই একটা হোটেল রয়েছে সামনে, এই হোটেলটা কিন্তু বেশ ভালো হোটেল। এই হোটেলটা এখানে একটু রেট বেশি কিন্তু পরিষেবা ভালো। হোটেল প্যালেস ভিউ এটা। এই এছাড়া দুপাশে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর। জয় হিন্দ। আর এই গেটটা দেখছেন, এটাই হচ্ছে ত্রিপলিয়া গেট। মানে মুর্শিদাবাদের ঐতিহাসিক ঐতিহ্য বহন করে চলেছে এই গেট। হাজারদুয়ারির মূল গেট। এখানে আমরা আসবো একটু পরে। আগে এখানে থাকার মতো গঙ্গার পাড়ে সস্তায় ভালো হোটেল কি আছে একটু খোঁজ দিয়ে আসি। ইমামবাড়ার পেছন দিকটা এটা। এই একটা হোটেল দেখছি হাজারদুয়ারির কাছে, হোটেল ফ্রেন্ড।
ঠিক ডান দিকে হাজারদুয়ারি আর ইমামবাড়া দেখা যাচ্ছে এটা, আর তার এদিকে এই হোটেলটা। এই হোটেলের রুম ভাড়া সব থেকে কম কেমন আছে? 850 850 850 আছে, 1050 আছে, 1550 আছে, 1850 আছে, 2050 আছে, 2550 আছে। অফ সিজন হলে কেমন পড়ে? অপশনে তখন রুম হিসেবে কে কটা রুম নিয়ে আনবে, কার কীরকম বাজেটের হিসেবে। সেরকম কমে আপনারা করে দেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। এবার হোটেল ফ্রেন্ডের একটা রুম আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, বেশ বড় একটা খাট রয়েছে, 3 জন আপনারা থাকতে পারবেন। এসিরও ব্যবস্থা রয়েছে, ওয়ালটল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটা টেবিল সহ, আলনা টিভি এগুলো আছে। আর এখান থেকে বাইরে বেরোলে এই সোজা ওইটা হচ্ছে হাজারদুয়ারি আর এইটা হচ্ছে ইমামবাড়া। এই যে একটা ব্যালকনিও রয়েছে। তো হোটেল দেখাতেই হয়, যদিও আমি কোনো হোটেলেই থাকবো না। এর একটা রুমে ঢুকছি, এই রুমটার সাইজ বিরাট সাইজ। টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার বড় বড় 2টো বেড রয়েছে, মানে 6 জন আসলে এইরকম একটা বেড নিতে পারেন, এরকম একটা রুম নিতে পারেন, তাহলে অনেক কমে হয়ে যাবে। এরও ব্যালকনি রয়েছে। এই রুমগুলোর ভাড়া কেমন আছে জানা আছে? 1200 টাকা, 6 জন থাকতে পারবে। বাহ, গিজার নিলে 1500 টাকা শীতে। আর এখন নেমেই আমাকে এখন ব্রেকফাস্ট করে নিতে হবে। গরম গরম লুচি, একেবারে ফুলকো লুচি সবাই ভেজে এনেছে, আর তার সঙ্গে ছোলার ডাল। 4টে লুচি আছে এদের, 40 টাকা পড়ছে। আমি এবার গঙ্গার পাড়ে আর একটা হোটেল দেখাতে নিয়ে যাচ্ছি, হোটেল মঞ্জুষা। হোটেল মঞ্জুষা পুরো ফুলের বাগান দিয়ে ঘেরা। আপনার রুম ভাড়া সব থেকে কম মানে কীরকম শুরু হয়? রুম বলতে সারা বছর তো একরকম থাকে না, আমাদের কোন সময় আসবেন তার উপর ডিপেন্ডেবল। যদি আমাদের পিক আপ সিজন হচ্ছে 3 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তখন একটা ভাড়া থাকে। আর নর্মালি সারা বছর 800 টাকা, 700 টাকা, 1000 টাকা এরকম ভাড়া, যেমন রুম নেবেন তেমন ভাড়া। আর সিজনে? সিজনে মিনিমাম 1500। খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়া আমাদের নিজস্ব ফুডিং ব্যবস্থা আছে, ফুডিং লজিং দুটোই আমাদের আছে। আর বোটিংয়ের ব্যবস্থা আছে? বোটিং আছে আমাদের, গঙ্গার ধারে আমাদের নিজস্ব নৌকো আছে আমাদের, সেখানে আপনি ঘুরতে পারবেন। তো ওটার চার্জ কেমন নেন? ওটা আপনার পার হেড 100 টাকা করে। পার হেড 100 টাকা, অনেকটা ঘুরিয়ে আনবেন। একদম 1 ঘন্টা। প্রথম নজরই মন কেড়ে নেবে আপনার। সোজা গঙ্গা নদী বয়ে যাচ্ছে, বসার জায়গা রয়েছে এরকম, খুবই সুন্দর। আর এর মধ্যে এই যে বসে একটু দোলনায় দোল খেলেন। হোটেল মোটামুটি 2টো দেখলাম, এই 2টো বেশ ভালো লেগেছে আমার, এই জন্য দেখালাম। একটা রুম আমি ঢুকছি, দেখুন। হ্যাঁ ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, টেবিল দেখছি, বড় বেড রয়েছে, এসি ফ্যান দুটোরই ব্যবস্থা রয়েছে, টয়লেট কুমোড রয়েছে, ঠিকই আছে মোটামুটি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এর বাইরেটাই আপনি একেবারে গঙ্গা দেখতে পারেন, ব্যালকনির বাইরে। একেবারে হাজারদুয়ারির সামনে চলে এসেছি, আর মুর্শিদাবাদ ট্যুর মানে হাজারদুয়ারি হচ্ছে প্রধান। হ্যাঁ ভালো আছি। তো এই বাদিকে ঢুকেই টিকিট ঘর রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে। আচ্ছা, এই যে টিকিট কাউন্টার, এখানে দুভাবে টিকিট হয়। একটা হচ্ছে অফলাইনে, আপনি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারেন, আর একটা এখানে QR কোড রয়েছে, এই QR কোড স্ক্যান করে টিকিটটা কাটতে পারেন। অফলাইনে যদি আপনি এরকম দাঁড়িয়ে কাটেন তাহলে আপনার 25 টাকা টিকিট পড়বে, আর যদি অনলাইনে করেন তাহলে 20 টাকা পড়বে। আমি অনলাইনে করে নিচ্ছি। এই যে QR কোড রয়েছে, এটা এখন স্ক্যান করতে হবে। টিকিট আমি অনলাইনে করে নিলাম, 20 টাকা পড়লো। দেখেন অনলাইনে টাকাও কম, আবার ভিড়ও নেই, তো সুবিধা আছে। আমি এবার ঢুকে পড়লাম। আমার বাঁদিকে হাজারদুয়ারি আর ডান দিকে হচ্ছে ইমামবাড়া। এই মাটিতে পা দিলেই মনের ভেতর একটা অন্যরকম ফিলিংস আসে। এর মধ্যে 1000টি দরজা রয়েছে। এই 1000টি দরজার মধ্যে 900টি আসল আর 100টি নকল দরজা রয়েছে। মানুষকে বা শত্রুপক্ষকে কনফিউজড করার জন্য এটা বানানো হয়েছিল। দেখুন, সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে। তবে হাজারদুয়ারির ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই। এর সামনেটা এরকম বিরাট বসার জায়গা রয়েছে, আর ঢুকে এখানে রয়েছে কামান। হাজারদুয়ারির সামনেটা, এই বাগানটা কিন্তু বসে থাকার জন্য একেবারে আদর্শ। আরে হাজারদুয়ারিতে পা দিয়ে প্রথমেই যে কথাটা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে হাজারদুয়ারি সিরাজউদ্দৌলা তৈরি করেন। মোটেই না, এটা কিন্তু তার অনেক পরে এই বিল্ডিংটা তৈরি হয়। 1829 সালে এই বিল্ডিং তৈরির কাজ শুরু হয় এবং 1837 সালে কমপ্লিট হয়। আর এইটা তৈরি করেছিলেন হুমায়ুন জাহ। আর এই হুমায়ুন জাহ যে তৈরি করেছিলেন, উনি যে আর্কিটেক্ট এনেছিলেন তার নাম হচ্ছে কর্নেল ডানকান ম্যাকলয়েড। তিনি কিন্তু নকশা তৈরি করেছিলেন। এটা কিন্তু বর্তমানে একটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে এবং এর মধ্যে আপনারা ঢুকতে পারবেন। আর হাজারদুয়ারির থেকে একদম সোজাসুজি সামনে রয়েছে ইমামবাড়া। আগে কামানটা একটু দেখিয়ে নিই আপনাদের। এই হচ্ছে সেই বিরাট বড় কামান। কোথা থেকে এসছো? আমি কোচবিহারে থাকি। কোচবিহার? সময় দেখি তোমার ব্লগ ভিডিও সিকিম, দার্জিলিং। দেখো, কোচবিহারতে গিয়েছিলাম আমি লাস্ট।
কুচবিহার গেছো, আলিপুরেও গেছো, আমি সব ভিডিওতে আমি সবই দেখি। আচ্ছা আচ্ছা। একটা সময় এই বাংলা, বিহার আর উড়িষ্যা এই তিনটের রাজধানী ছিল মুর্শিদাবাদ, এবং তখন কিন্তু বাংলাদেশের যে অংশটা এই মুর্শিদাবাদের মধ্যে ছিল সেটা আলাদা ছিল না, কারণ দেশ তো তখন ভাগই হয়নি। এই যে সামনে না বিরাট আকারযুক্ত ইমামবাড়া দেখছেন, এইটা কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। 1740 সালে সিরাজউদ্দৌলা নিজের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই ইমামবাড়ার। তিনি করার পরে কিন্তু এটা বিভিন্ন সময় আগুন লেগে যায়। আর এই যে নতুন বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু নবাব মনসুর আলী খান তৈরি করেন, এবং এই ইমামবাড়াই হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সবথেকে বড়। এখানে এই তিনটি পয়েন্টই রয়েছে। তিনটির মধ্যে প্রথমে বলা যায় হাজারদুয়ারি, দ্বিতীয় ইমামবাড়া, আর তৃতীয় এইটা অর্থাৎ মদিনা মসজিদ। এটাও তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। আর এই যে হাজারদুয়ারি প্যালেস, এর আরেক নাম কিন্তু বড়া কোঠি। তো অনেকেই ভুল করে এটাকেই ভেবে নেন যে সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন। আসলে সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন হিরাজিল প্রাসাদ, যেটা গঙ্গার ওই পারে তৈরি হয়েছিল। বর্তমানে কিন্তু ওটা একেবারে গঙ্গার নিচে বা গঙ্গার তলে তলিয়ে গিয়েছে, তার আর কিছু এখন দেখা যায় না। চলো এর বেরোই, অন্য কোথাও যাই। হাজারদুয়ারি প্যালেস দেখে এবার আমরা রওনা হয়েছি কাঠগোলা বাগান বাড়ির দিকে। এখন নেমে পড়লাম কাঠগোলা বাগান বাড়ি। সামনেই গেট, এখানে সম্ভবত 30 টাকা প্রথমে এন্ট্রি ফি, আর মিউজিয়ামে ঢুকলে আরও 30 টাকা। এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির গেট, বিরাট গেট। এগুলো পরে রং করে এরকম করা হয়েছে আর কি। শুরুতেই রয়েছে অশ্বারোহী একজন সৈনিক, ছত্রপত সিং দুগার। ওদিকে ছিল ছত্রপত সিং দুগার, আর এদিকে তারই পুত্র জগৎপত সিং দুগার। এই যে বাগানবাড়ি, কাঠগোলা বাগানবাড়ি, এই কাঠগোলা মানে একসময় কিন্তু এখানে প্রচুর গোলাপের চাষ হতো, গোলাপ ফুল ছিল শোনা যায় আর কি, সেইখান থেকেই এই কাঠগোলা বাগানবাড়ি নাম হয়েছে। এখন আর কোনো গোলাপ সেরকম নেই, এখন যেগুলো আছে দুদিকে আম বাগান পড়ে রয়েছে। এছাড়া এর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে কাঠগোলা, মানে কাঠের কোনো গোলা ছিল শোনা যায়, তার থেকেই নামটা হয়েছে। সুতরাং নাম নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। আচ্ছা, এখানে টিকিট কাউন্টার রয়েছে। এই যে টিকিট নিলাম 40 টাকা। এর আগে এখানে টিকিট শুনেছিলাম 30 টাকা, কিন্তু এখন দেখছি এখানে এসে 40 টাকা হয়ে গেছে। তবে ভেতরে আর কোনো টিকিট লাগবে না। আর ভেতরে কিন্তু গাইডের ব্যবস্থা রয়েছে, গাইড চার্জ 100 টাকা। চলো, প্রথম ঝলক আমরা দেখতে পাচ্ছি কাঠগোলা বাগান বাড়ির। কাঠগোলা বাগান বাড়ি ঢোকার মুখে বাঁ দিকে রয়েছে সেই বিখ্যাত গোপন সুড়ঙ্গ, যা জগৎ শেঠের বাড়ি, গঙ্গা, এমনকি হাজারদুয়ারি পর্যন্ত বিস্তৃত ছিল। যদিও বর্তমানে এটি জগৎ শেঠের বাড়ি পর্যন্ত রয়েছে, তাও গঙ্গার জল ঢুকে বন্ধ হয়ে আছে। কাঠগোলা বাগানবাড়ি আসলে ধনী বণিকদের একটা বাগানবাড়ি বলা যায়। ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ ভ্রমণে একটি জনপ্রিয় আকর্ষণ হলো এই কাঠগোলা বাগানবাড়ি, যা 1873 সালে ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার দ্বারা নির্মিত হয়েছিল। এই প্রাসাদটি শিল্প এবং স্থাপত্যের এক নিখুঁত মিশ্রণ। প্রাসাদটি একটি জাদুঘরে বর্তমানে রূপান্তর করা হয়েছে। এতে দুর্দান্ত ঝাড়বাতি, আয়না, আসবাবপত্র ইত্যাদি রয়েছে। এর সামনে এরকম একটা পুকুর রয়েছে, বিরাট আর্কিটেকচার কিন্তু এর। ব্যান্ড স্ট্যান্ড, এখানে কিন্তু দিনের বেলায় নবাব বা অন্যান্য যারা ব্যবসায়ী ছিলেন ওনাদের ছেলেমেয়েদের দিনের বেলায় এখানে নৃত্যের তালিম দেওয়া হতো। সামনে আদিনাথ মন্দির রয়েছে, পরেশনাথ মন্দির বলা হচ্ছে এটা। প্রচুর গোলাপ ফুটে আছে এই বাগানে। সত্যি কাঠগোলা বাগানবাড়ি, আমি ভেবেছিলাম যে এখানে যে গোলাপের যে ব্যাপারটা ছিল সেটা একদমই নেই, কিন্তু আমার চারিদিকে এখন সবই গোলাপ বাগান। এই গোলাপ বাগানের ঠিক সামনে এটা হচ্ছে আদিনাথ মন্দির, জৈন মন্দির। এই আদিনাথ মন্দিরও তৈরি করেছিলেন লক্ষ্মীপত সিং দুগার 1933 সালে। শুনেছি তার মায়ের জন্য এটা তিনি নির্মাণ করেছিলেন। এখানে 900 বছরের পুরনো মূর্তি বা বিগ্রহ রয়েছে ভেতরে। কালকেই আপনার মায়াপুরের ব্লগটা দেখছিলাম, আর আজকে এখানে দেখতে পারবেন। কেমন লাগছে ঘুরে আগে তাই বলুন? দেখি আপনার খুব ভালো লাগছে। আমাদের তো চেনা জায়গা, কতবার এসেছি, তাও আসতে হয়, তাও আসি, ভালো লাগে আসতে। ভালো লাগছে এখানে ঘুরে। এবং আপনার ভিডিও দেখে ওই যাওয়ার প্ল্যানিং করি, কিন্তু আচ্ছা খুব ভালো লাগে, আপনার বলাগুলো খুব সুন্দর। ঠিক আছে, দেখবেন, আসছি। হ্যাঁ, একদম। কি আছে এর মধ্যে? পাখি। আচ্ছা, পাখি দেখি আনি আবার। ও, এর মধ্যে একটা এরকম পাখি সংগ্রহশালা তৈরি করা হয়েছে।
মারপিট করে যাচ্ছে এরা, বাপ রে বাপ, এই একটা মানে এত বৈচিত্র্য আনা হয়েছে মুর্শিদাবাদের, এখন বিভিন্ন জায়গায় মানুষ আসতে বাধ্য, আর আসলে ভালোও লাগবে। বাহ, খুবই সুন্দর সুন্দর জায়গা করেছে। এখানে কৃত্রিমভাবে একটা ঝর্ণা তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে এই ঝর্ণাটা তৈরি করা হয়েছে। এই হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এই যে জগৎ শেঠ, জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তি নন, এটা একটা উপাধি পেয়েছিলেন ফতে চাঁদ আর দিয়েছিলেন দিল্লির সম্রাট মাহমুদ শাহ। বিরাট বড় একটা ধনী পরিবার ছিল। এইখানে প্রবেশ করতেও 30 টাকা মূল্য রয়েছে, এন্ট্রি ফি। হাউস অফ জগৎ শেঠ, এখান থেকে টিকিট কাটি 30 টাকা। এই জগৎ শেঠের বাড়ি, হাউস অফ জগৎ শেঠ, নসিপুর। আচ্ছা, এখানেও একটা কামান রয়েছে। এই বাড়িটি সেই সময়ে একটা ব্যাংকের কাজ করত। তখনকার নবাব বা জমিদাররা বিভিন্ন সময়ে এখান থেকে অর্থ সাহায্য পেতেন। স্বাভাবিকভাবে তখনকার শাসন ব্যবস্থায় বিরাট প্রতিপত্তি ছিল তাদের, অর্থাৎ কোন নবাব শাসনে থাকবেন বা সরিয়ে দিতে হবে তার ক্ষমতা তাদের হাতে অনেকটাই ছিল। জগৎ শেঠের এই বাড়ি মানে সেই বাড়ি যেখানে বসে নবাব সিরাজদৌল্লাকে কিভাবে হারানো যায় তারও কিন্তু ষড়যন্ত্র এখানে বসে হয়েছিল, এবং সেই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। সুড়ঙ্গের ভেতরেও কোনো ছবি তুলতে দেয় না, আর এখানে যা মিউজিয়ামের ভিতরে যা যা আছে কিছুই আমি দেখাতে পারবো না, কারণ ওগুলো ছবি তুলতে দেয় না। আর এই পাশে রয়েছে, এটা হচ্ছে বলছেন পরেশনাথ মন্দির। এবার আমি রওনা হয়েছি নসিপুর রাজবাড়ির দিকে। এই চলে এসছি নসিপুর রাজবাড়ি। সামনে যে বিল্ডিংটা দেখছেন এইটা কিন্তু নতুন বিল্ডিং, যেটা 1861 সালের পরে নির্মাণ করা হয়। আর প্রথম যেটা 1776 সালে তৈরি করেছিলেন দেবী সিংহ, সেই বিল্ডিংটা এখন প্রায় ভেঙে গেছে। আর আমরা এখন যেটা নতুন দেখি এটা হচ্ছে পরে 1861 সালের পরে তারই বংশধর কীর্তিচন্দ্র সিং বাহাদুর এইটা নির্মাণ করেছিলেন। এই হচ্ছে নসিপুর রাজবাড়ি। কি আর বলবো ভাই, সেই ব্রিটিশ আমলে রাজস্ব আদায় করতেন এই দেবী সিংহ। খুবই মানে কুখ্যাত, মানে খুবই নির্দয় নির্মম একজন ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু ওই সময়ে মানুষের কাছ থেকে যেন তেন প্রকারে রাজস্ব আদায় করতেন, না দিলেই বিরাট সাজা ঘোষণা করতেন। তো সেই কুখ্যাত এবং নির্মম যে তখনকার রাজা বলা হতো আর কি, রাজা বা রাজস্ব আদায়কারী আর কি, দেবী সিংহের প্রাসাদে চলুন। আর এখানে এরকম দোকানপাটও রয়েছে, খাবার দাবারও এখানে কিছু কিছু রয়েছে। প্রথমে টিকিটটা কেটে নিই, 20 টাকা টিকিট। টিকিট 20 টাকা নাও। একটা গাইড দিয়ে দিই, আর 50 টাকা লাগতো। গাইড লাগবে না, এটা লাগানো আছে। এইটা হচ্ছে মেন কারিগরি, এইটা দুটো। এখানকার বিশেষ বৈশিষ্ট্য, ওই বিশেষ আয়না রয়েছে যেখানে নিজের মুখ আপনি কোনোভাবেই দেখতে পারবেন না। অন্য সবাইকে, আপনার পার্শ্ববর্তী সবাইকে আপনি দেখতে পারবেন, কিন্তু নিজের মুখ আপনি দেখতে পারবেন না। ভিডিও দেখো। 6296973561। কত নিচ্ছ? আমাদের সাইড হিসাবে ভাড়া 120 টাকা মাথা পিছু। মাথা পিছু কতগুলো পয়েন্ট? টোটাল 16খানা পয়েন্ট। আর যদি কেউ রিজার্ভ করে? রিজার্ভ করে তাহলে 1000 টাকা। 1000 টাকায় ঘোড়ার গাড়ি এখানে 1000 টাকা বলছেন এই ভাই, নম্বর দিয়ে দিল। আপনারা যদি ঘোড়ার গাড়িতে ঘুরতে চাই ভাইয়ের এই গাড়িতেও ঘুরতে পারেন। এইটা হচ্ছে ঐতিহাসিক আখড়া, এখানে টিকিট রয়েছে 20 টাকা। আচ্ছা, এর মধ্যেও কিন্তু দেখার অনেক কিছু রয়েছে। আখড়ায় একটা সময় কিন্তু আখড়া বেশ জমজমাটি ছিল। 22 মণের রূপোর রথ রয়েছে কিন্তু এর ভেতরে। এছাড়া 80 টাকা দামের নাকি গাড়ি রয়েছে। আমি আর ভেতরে গিয়ে সেগুলো দেখালাম না, কারণ অনেকগুলো পয়েন্ট আমার ঘুরতে হচ্ছে। আপনারা আসলে ভেতরে 20 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে পারেন। এখন এসে দাঁড়ালাম আমি মির্জাফরের বাড়ি। মূল গেটটা রয়েছে, তবে গেটের ভেতরে সাধারণের জন্য এখন আর ঢুকতে দেওয়া হয় না। ভেতরে একটা মাজার রয়েছে, আর তার বংশধররা কিন্তু এখনও এখানে বাস করেন। ভগ্নদশায় এটা ঠিক করা হয় না, এটাই ঠিক আছে। ঠিক করলে আর কি থাকে বলুন ইতিহাসের। জাফর নবাব হাউস, এই ছোটো ছোটো বাচ্চারাই গেটে দাঁড়িয়ে আছে। আর এই মাজারটা এখন আছে, এই যে এইটা। কলঙ্ক কিভাবে ঘোচাবে, সেই যে বিশ্বাসঘাতকতার কলঙ্ক মির্জাফর নিয়েছিলেন, পরবর্তীতে তার বংশধররা এইখানে অনেক জায়গায় থাকেন। শুধু যে এখানে থাকেন তা না, অন্যান্য জায়গায়ও থাকেন।
কিন্তু কলঙ্ক এখনও মাথায় চেপে নিয়ে তারা ঘোরেন। তাদের কাছে এটা অস্বস্তিকর এবং কষ্টদায়ক। প্রাচীর, সেই গেট মির্জাফরের। তবে এই যে 680 টাকা যেটা বলেছে, আমার চ্যানেলের নাম বলবেন, আমার কথা বলবেন, তাহলে নিশ্চয়ই কিছু কম নেবে। কি কম নেবে তো? একদম একদম। হ্যাঁ, কিছু কম নেবে কিন্তু। এবার আমরা যাচ্ছি সমাধিস্থলে, মানে মির্জাফরের সমাধি। এই চলে এলাম কবরস্থান। 1100টি কবর রয়েছে মির্জাফরের কবর সহ। ও 10 টাকা টিকিট। জুতো পায়ে কবরের উপর উঠবেন না। বিখ্যাত কবরস্থান দেখুন। কিন্তু এই বিখ্যাত কবরস্থান যেখানে 1100 কবর রয়েছে, সেখানে কিন্তু মিরন এবং মীর কাসিম অর্থাৎ মির্জাফরের জামের সমাধি নেই। বাকি 1100 জনের সমাধি এখানে রয়েছে। এইখানে কিছু কবরস্থানের উপর আমি দেখছি রং করা রয়েছে, আর এইগুলো ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে। আসলে এইগুলোই হচ্ছে প্রকৃত ইতিহাস। এই দেখুন, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই কবরস্থান রয়েছে। আর এইটা হচ্ছে মির্জাফরের কবর। এই যে এইটা দেখুন, কি সুন্দর করে এত ভালো করে করা রয়েছে। এটা মির্জাফরের কবর আছে, পাশে দুটো হচ্ছে কাকা, ওনার নাম নজফ খান, এর নাম নজফি খান। মাঝখানে সাদা কবরটা মির্জাফরের মীর মোহাম্মদ জাফর খান, এটা মির্জাফরের কবর। আর এই মির্জাফরের কবর কিন্তু খুব সুন্দর করে রাখা রয়েছে। সিরাজদৌল্লার কবর কিন্তু এত ভালো করে রাখা নেই। কারণ কি? কারণ শাসন যার, ক্ষমতা যার, ইতিহাসও তার। ইতিহাস রচিত হবে তার মতো করে। এবার রওনা হয়েছি আজিমুন্নেসা বেগমের যে সমাধি বা মসজিদ রয়েছে সেখানে। ওনাকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, ইতিহাসবিদরা এটা মানেন না, কিন্তু এই ভাইরা বলছে। এই চলে এসছি। টিকিট নেই, একমাত্র এখানে টিকিট 1 পয়সাও নেই, ফ্রিতে ঢোকা যাবে। কাকা আগে থেকেই বারণ করছে যে এখানে ভিডিও করা যাবে না। আজিমুন্নেসা যিনি ছিলেন কিন্তু মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যা। মুর্শিদ কুলি খাঁকে কাটরা মসজিদে সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছিল, এটা ওনার ইচ্ছা ছিল। কিন্তু এইখানেও সিঁড়ির নিচে কবর দেওয়া রয়েছে আজিমুন্নেসার কবর। কিন্তু এই কবর নিয়ে যত বিতর্ক, স্থানীয় লোকজন একরকম বলছেন, ইতিহাসবিদরা কিন্তু এটা মানেন না। অনেকেই বলে থাকেন যে সুজা খান, মানে ওনার যে স্বামী ছিলেন, তিনি নিজে জীবন্ত কবর দিয়েছিলেন এখানে। কারণ উনি নাকি খুবই আর কি মানে কঠিন লোক ছিলেন, এমনকি শোনা যায় নরভোজী বা নরখাদক মতো ছিলেন। তো এগুলো সব গল্প কথা, বাস্তবতা কী আছে জানি না, কোনো ইতিহাসবিদই এটা মানতে চান না। তো যাই হোক, এটা দেখা হয়ে গেল, এবার চলুন অন্য জায়গায়। আর একেবারে শেষে যাচ্ছি এখন কাটরা মসজিদে, যেখানে মুর্শিদ কুলি খাঁর কবর বা সমাধি রয়েছে। কাটরা মসজিদ। এই হচ্ছে কাটরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁ তৈরি করেছিলেন 1723 থেকে 24 সালে। একটা ভালো জিনিস কি, এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এটা 9টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। মুর্শিদাবাদের সবই তাই। গোটা মুর্শিদাবাদই বলা যায় শুক্রবার বন্ধ থাকে, এই জন্য শুক্রবার বাদ দিয়ে কিন্তু আসবেন। এখানে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি। 1717 সালে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী এই মুর্শিদাবাদে আনেন। মুর্শিদ কুলি খাঁ মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত মুরাদ ফরাস খানের উপর ন্যস্ত করেছিলেন। মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়তেন তাদের জন্য নির্মাণ করা হয়েছিল। প্রত্যেকটি কক্ষে 700 জন লোক কোরআন পড়তেন। 1897 সালে এই মসজিদ কিন্তু প্রায় ধ্বংস হয়ে যায় ভূমিকম্পে। পরবর্তীতে তারই বংশধররা কিন্তু এটা আবার পুনরায় সংস্কার করেন। আর এই কাটরা মসজিদে আমরা যেদিক থেকে এসেছিলাম ওটা কিন্তু পেছন দিক ছিল, কিন্তু ওটাই সুন্দর ছিল। আর এটা হচ্ছে সামনের দিক। আর এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ির নিচে এইটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবর। এই যে এইটা, সামনেটা খুবই সুন্দর করা, সাজানো গোছানো। তো এখন 3:45-এর কাছাকাছি বেজে গেছে। এখন প্রচুর খিদে পেয়েছে, এখনও খাওয়া হয়নি। এই মসজিদের সামনেই খাওয়ার হোটেল রয়েছে, সেখানে যা পাই তাই খাবো। খেয়ে আর 1-2 পয়েন্ট হয়তো আছে, সেটা দেখিয়ে ট্রেন ধরে চলে যাব। এই এখানে একটা হোটেল আছে, এখান থেকে এখন খেয়ে নেবো, যা পাই তাই খাবো। দেখা যাক কী কী আছে খাবার। গরম গরম ভাত তো করছে দেখছি। এটা কি ভাত হচ্ছে? খাওয়া খরচ যথেষ্ট কম ছিল, 100 টাকায় এই মাছ ভাত পেয়েছিলাম। এখন যাব বিখ্যাত জাহান কোষা কামান দেখতে।
এখন এসে পৌঁছালাম জাহানকোষা কামানে, আর এটাই আমার আজকের লাস্ট পয়েন্ট। এখানে কোনো এন্ট্রি ফি নেই, একটা ভালো দিক। এই বিখ্যাত জাহানকোষা কামান অষ্ট ধাতু দিয়ে তৈরি, কিন্তু এটা 1704 কিংবা 5 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলাদেশের ঢাকা থেকে এই কামান কিন্তু এখানে নিয়ে আসেন। এই কামানের ওজন 7000 কেজি, অষ্টধাতু দিয়ে তৈরি। আর এই 7000 কেজি বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদ কুলি খাঁ নিয়ে আসেন মুর্শিদাবাদে। এই যে মুর্শিদ কুলি খাঁ, ইনিই কিন্তু বলা যায় এই বাংলার প্রথম নবাব, এবং এই মুর্শিদাবাদ নামও তিনিই দিয়েছেন। মুর্শিদ কুলি খাঁ থেকে মুর্শিদাবাদ। কেমন লাগছে ঘুরে? খুব ভালো লাগছে। কোথা থেকে আসলেন আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা কোথায়? 24 পরগনা ভাঙড় থানা। ভাঙড় থেকে এসছেন? আচ্ছা আচ্ছা, ভাঙড় থেকে কি বাবরি মসজিদে এসে এখানে এলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা অনুষ্ঠান ছিল। এখন ব্যাপার হচ্ছে এই যে মুর্শিদাবাদ ট্যুর না, আর যদি বাবরি মসজিদ হয়ে যায় এবং তার সঙ্গে আবার রাম মন্দির হবে শুনছি, সুতরাং জানি না এখন মুর্শিদাবাদ ট্যুরে মেন যে সেই পুরনো ইতিহাস ঘাটবেন নাকি এই বাবরি মসজিদ বা রাম মন্দিরে যাবেন। তো তর্ক বিতর্ক এই নিয়ে তো নানান কিছু বেঁধে গেছে। যাই হোক, শীতের দিনে একদিন এখানে ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। এইভাবে গোল গোল করে ঘুরে এর মধ্যে প্রবেশ করতে হবে। কামানটি 1704 সালে কিন্তু ঢাকা থেকে আনেন মুর্শিদ কুলি খাঁ, কিন্তু 1637 সালে এই কামানটা কিন্তু তৈরি করা হয়। খাবার জায়গা বলতে হাজারদুয়ারি রেস্টুরেন্ট রয়েছে, যেটা খুবই ভালো, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া ফ্রেন্ড হোটেল যেটা, সেখানেও খাওয়া দাওয়া আছে, সেখানে রেটটাও একটু কম। এই সমস্ত জায়গায় আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এমনকি ঘুরতে ঘুরতে যেখানে আপনার টাইম হয়ে যাবে সেখান থেকেই আপনি খেয়ে নিতে পারেন। তো পুরো মুর্শিদাবাদ ঘুরে আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। এখান থেকে আমার ট্রেন রয়েছে বিকেল 4:21, যেটা আজিমগঞ্জ থেকে আসে এবং এটা যায় কৃষ্ণনগর পর্যন্ত। তাহলে আর কি, সফর শেষ, মুর্শিদাবাদ ভ্রমণ শেষ করলাম। বেশ ভালো লাগলো একদিনের ট্যুরে। তো আপনারা যারা এই মুহূর্তে 2025-এর ডিসেম্বর মাসে কিংবা 26-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় ঘুরতে চান, বেস্ট টাইম মুর্শিদাবাদ ঘোরার, চলে আসবেন, কোনো অসুবিধা নেই। যদি একদিনে ঘুরে যেতে চান তাহলেও কোনো অসুবিধা নেই, আপনারা এখানে একটা রাত কাটিয়ে 2 দিনও ভালোভাবে এখানে ঘুরে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, খরচটা খুবই কম। যাই হোক, ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অপেক্ষা করুন, পরের ব্লগ আসছে, আরও ভালো হবে। এই একদিনের ভ্রমণগুলো করি, তারপরে আবার দূরে কোথাও যাব।